পিনাকির সর্বশেষ ভিডিওটি অসমাপ্ত ছিল। যারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। তবে এই ভিডিওটির অসমাপ্ত অংশ সমাপ্ত করব আমি। এ কারণেই পুরো ভিডিওটি আশা করি সাথে থাকবেন। আগস্ট মাসের ৩ তারিখ পিনাকি ভট্টাচার্য যে ভিডিওটি ছেড়েছেন সেই ভিডিওটি ছিল অনেক ভিডিওর চাইতে ব্যতিক্রম। কিন্তু একটি বিষয় রয়ে গিয়েছে। ভিডিওর থাম্বনেল অনুযায়ী থাম্বনেলে লিখেছেন বিএনপিতে কু হতে পারে। কু কারা করবে, কিভাবে হতে পারে, এই কু টিকবে কিনা, কতটা শক্তিশালী, এই বিষয়ে তিনি কিচ্ছু বলেননি। তবুও ভিডিওটা ছিল চমৎকার, যুক্তি, তথ্যে এবং সত্যে ভরপুর ছিল। তবে ভয়ের কিছু নেই, ওই অসমাপ্ত অংশটি আমি সমাপ্ত করব। বলা হয়েছে বিএনপিতে কু হতে পারে, কিন্তু কুয়ের ব্যাপারে কিন্তু কিছু বলেননি তিনি। যাই হোক, প্রথম যে ব্যতিক্রম এই ভিডিওতে সেটি হলো, এই ভিডিওতে সালাউদ্দিন আহমেদ, বিএনপির সবচাইতে সম্ভাবনাময় নেতা, ভালো নেতা সালাউদ্দিন আহমেদ রীতিমতো গত 1 বৎসরে অর্থাৎ জুলাই বিপ্লবের পর থেকে তিনি যখন জুলাই বিপ্লবের আশীর্বাদ নিয়ে, জুলাই বিপ্লবের আশীর্বাদের কারণেই তিনি দেশে ফিরতে পেরেছেন। এরপর থেকে তিনি প্রশংসিত হয়েছেন অল্প কিছুদিন, তারপর থেকে তিনি বিতর্কিত। প্রথমে বলেছেন এটা বিপ্লব, তারপরে বলেছেন এটা কোনোভাবে বিপ্লব নয়, গণ অভ্যুত্থান, তারপরে বলেছেন বিএনপির অবদান বেশি, তারপরে বলেছেন জুলাই প্রক্লেমেশনের কোনো দরকার নাই, সংবিধানে অন্তর্ভুক্ত জুলাই ঘোষণা সংবিধানে অন্তর্ভুক্ত করার কোনো প্রয়োজন নেই। এরকম কথা বলে তিনি কিন্তু নিজেকে বিতর্কিত করে তুলেছেন এবং মানুষের কাছে হাস্যরস্যে পরিণত হয়েছেন। আমরা দেখেছি কিভাবে একজন সবচাইতে সম্ভাবনাময় নেতা সবচাইতে হাস্যরস্যকর নেতাতে পরিণত হন। ছাত্রদেরকে খোঁচা মেরে কথা বলা, জুলাই বিপ্লবে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই, এরকম তিনি অনেক কথাই বলেছেন। সবথেকে বড় বিষয়, সালাউদ্দিন আহমেদই একটি চমৎকার বক্তব্য দিয়েছেন ঐক্যমত্যের কমিশনে। তিনি বলেছেন আমরা তর্ক করব, ডিবেট করব, একে অন্যের বিরোধিতা করব, মতানৈক্য প্রকাশ করব, মত বিরোধিতা করব, মত বিভেদ থাকবে, কিন্তু জুলাইয়ের ক্ষেত্রে আমরা সবাই এক, ফ্যাসিবাদ তাড়ানোর ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব এবং সংবিধানে জুলাই অন্তর্ভুক্তি করার ক্ষেত্রে, জুলাই ডিক্লারেশনকে অন্তর্ভুক্তি করার ক্ষেত্রে আমরা কোনো রকম কার্পণ্য করব না। এই জিনিসটি প্রশংসিত এবং এটারই প্রশংসা করেছেন পিনাকি ভট্টাচার্য। আর পিনাকি ভট্টাচার্য প্রমাণ করেছেন তিনি সাদাকে সাদা, কালোকে কালো। তিনি সবসময় সত্য নির্ভর কথাই বলেন এবং তথ্য প্রমাণ দিয়ে কথা বলেন, যে কারণে বিএনপি বলেন, এনসিপি বলেন, এনসিপির বিরুদ্ধে তো তিনি খুব একটা যাননি, যাওয়ার সময়ও হয়নি। তিনি সবার ব্যাপারেই সত্যটাকেই তুলে ধরতে পছন্দ করেন। যেহেতু এই সময়ে, এই ক্রান্তিকাল লগ্নে বিএনপির দায়িত্ব সবচাইতে বেশি, কারণ বিএনপি বড় দল, বিএনপি সেই ভূমিকাটি পালন করছে না, সেই দায়িত্ব পালন করছে না, শুধুমাত্র স্বার্থের জন্য রাজনীতি করছে। এই ব্যাপারগুলো তিনি বারবার উল্লেখ করে গিয়েছেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বিএনপি আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করে আনছেন। এই বিএনপি যে নিজেকে চেঞ্জ করে আনছে এটা স্বশিক্ষায় নয়, এটা হলো ধাক্কা খেয়ে, ভয় খেয়ে। কি ভয়? যেমন দেবপ্রিয় ভট্টাচার্য, পিনাকি বলেছেন, দেবপ্রিয় ভট্টাচার্য কিছুদিন আগে একটি বক্তব্য দিয়েছেন সরকারের ভেতরে আরেক সরকার আছে। পিনাকি এটা সমালোচনা করে বলেছেন, দেবপ্রিয় ভট্টাচার্য যে এই কথাটি বলল, সে তো সরকারের একজন লোক, সে নিজেকে বিকল্প অর্থ উপদেষ্টা, অর্থমন্ত্রী হিসাবে যেভাবে দাঁড় করিয়ে রেখেছে, অর্থ মন্ত্রণালয়কে রীতিমতো স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না এই দেবপ্রিয় ভট্টাচার্য। এই দেবপ্রিয় ভট্টাচার্য একজন ষড়যন্ত্রকারী, এটা হলো স্পষ্ট বিষয়। কারণ 111-এর সময় যখন ভারতপন্থী সরকার এসেছিল, মঈন ফখরুলের সরকার, তখন এ ছিল একজন জেনেভার বাংলাদেশ প্রতিনিধি। সে নিজেকে সবসময় সুবিধাবাদী হিসেবে উপস্থাপন করেছে। আবার এই সরকারে এসেও তিনি সেই সরকারের মধ্যে আছেন। তিনি বলছেন সরকারের এক্সিট প্ল্যান নিয়ে ভাবা উচিত, অর্থাৎ ইউনূস সরকার কিভাবে বিদায় হবে সেটি নিয়ে ভাবা উচিত। সেই ভারতের কথা, ভারত চায় ইউনূস সরকার বিদায় নেক। সরকারকে দুর্বল করা, সরকারকে নিয়ে মানুষের প্রশ্ন করা, মানুষের প্রশ্ন তৈরি করা এবং মানুষের ভিতরে নানান রকম সন্দেহ তৈরি করা, পিনাকি এই দেবপ্রিয় ভট্টাচার্য এই কাজগুলো করে যাচ্ছেন। এরপরে দেখেন নানান রকম হস্তক্ষেপের মাধ্যমে এই সরকারকে তারা দুর্বল করার চেষ্টা করছে। দেবপ্রিয় ভট্টাচার্য যার পরনাই একজন দালাল, এটা মাহমুদুর রহমানের বক্তব্যে বারবার প্রমাণিত হয়েছে। মাহমুদুর রহমান, আমরা 20 বছর পরে এসে যে জিনিসটি ভাবছি, মাহমুদুর রহমান 20 বছর আগে সেটি ভেবেছেন। পিনাকি ভট্টাচার্য ভারতকে করিডোর দেওয়ার ব্যাপারে এক পায়ে দাঁড়াচ্ছিলেন এবং 4 দলীয় জোট সরকার থেকে শুরু করে ভারতকে করিডোর দেওয়া, গ্যাস দেওয়া, এসব নিয়ে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন, জনমত তৈরি করে গিয়েছেন সিপিডির মাধ্যমে।
এরপরে ফলশ্রুতিতে আসে 111-এর সরকার। 111-এর সরকারের সময় পিনাকি ভট্টাচার্য শুধুমাত্র নিজে সুবিধাভোগী হয়েছেন তা না, তার মাকে পর্যন্ত এই সরকারের এমপি বানিয়েছেন। এটা হলো সেই পিনাকি ভট্টাচার্য, এবং সেই হলো ভয়ঙ্কর দেশবিরোধী লোক। এই দেবপ্রিয়র মা চিত্রা ভট্টাচার্য নিজেও তাকে এমপি বানিয়েছে এই দেবপ্রিয় ভট্টাচার্য। বুঝেন কোন লেভেলের সুবিধাভোগী সে ছিল। এরপরে ষড়যন্ত্র হয়েছে শফিক রেহমানের বাসায়। মতিউর রহমান, মাহফুজ আনাম এরা মিলে একসাথে বসেছে কীভাবে ডক্টর ইউনূসকে হটিয়ে দুর্বল করে আরেকটি আরও ভারতপন্থী সরকার প্রতিষ্ঠা করা যায়। এবং প্রথম আলো, ওয়াকারুজ্জামান, মাহফুজ আনাম, মতিউর রহমান এবং জিল্লুর রহমান, চ্যানেল আইয়ের, আমি বারবার যেটা, যদি আমি ভাই ছোট বক্তা, কম জ্ঞানী, আমি বারবার বলছি জিল্লুর রহমান একজন ষড়যন্ত্রকারী, এবং এই ষড়যন্ত্রের তাপ দিয়ে যাবে সবসময় সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন। এর যত বড় গলাবাজি কদর হে আওয়ামী লীগের ধর্ষণ লুটপাটের পক্ষে, সেগুলো ঢেকে রাখতে চায়। এনসিপির দোষগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে মানুষের সামনে আনতে চায়, অথচ এনসিপির অপরাধ আওয়ামী লীগের তুলনায় 1000 ভাগের 1 ভাগও হবে না যদি আরও 10 বছর এইভাবে করে। এই সরকারকে আরও যেভাবে যারা ষড়যন্ত্রে লিপ্ত দুর্বল করার জন্য, যেমন আপনার তাসনিম খলিল, সে সবসময় মনে করে সে সব জানে, তার কথাকে চ্যালেঞ্জ করলেই সে মনে করে যে জামাত, মৌলবাদী, গাড়ল এসব বলে সে নানানভাবে ট্রিট করে। কিন্তু দেখবেন এই তাসনিম খলিল বা শাহেদ আলম পিনাকি ভট্টাচার্যের কোনো বক্তব্যকে পয়েন্ট টু পয়েন্ট জবাব দিতে পারে না, কারণ তার পয়েন্ট, তার বক্তব্য টু দ্য পয়েন্ট, প্রমাণসহ, তথ্য প্রমাণসহ তিনি উপস্থাপন করেন। দেখবেন শাহেদ আলম শুধুমাত্র বলবে পিনাকি জামাতের লোক, জামাতের টাকা খেয়েছে, আর শাহেদ আলম বলবে কি উৎপাত করে, উগ্র, পিনাকি ভট্টাচার্য উগ্র। কিন্তু কোন কোন পয়েন্ট পিনাকি ভট্টাচার্য ভুল বলেছে সেই পয়েন্টগুলোতে টু দ্য পয়েন্টে কখনোই চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে না, যুক্তি খণ্ডন করতে পারে না। সে ওই আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দেয়, ফ্যাসিবাদের স্টাইলে বক্তব্য দেয়, যে বক্তব্যগুলো আসলে ধোপে টিকে না, মুখস্থ বক্তব্য বা একজনের বিরোধিতা করার জন্য বিরোধিতা, টু দ্য পয়েন্টে কখনোই যুক্তিতর্ক উপস্থাপন করতে পারে না এরা। এবং তারা এখন নতুন বয়ান তৈরি করছে, ফ্যাসিবাদ ফিরবে না কখনোই। ফ্যাসিবাদ এভাবে বিদায় নেওয়ার পর, পালিয়ে যাওয়ার পর আর ফিরে আসে না। কিন্তু আমাদের এশিয়াতে, আমি গতকাল যে ভিডিওটি বানিয়েছি সেটা এখনও দেখা ছাড়েনি, সেটি হলো ইমেলদা মার্কোস, নিশ্চয়ই নাম শুনেছেন, ফিলিপিনের স্বৈরশাসক, তার ছেলে ডেভিড মার্কো, সে কিন্তু আবার ফিরে এসেছে। এই জিনিসটি আলোর মতো সত্য, এবং নির্বাচনে দেখিয়ে নির্বাচন হয়েছে, সেখানে নির্বাচনের মাধ্যমেই ফিরে এসেছে রাশিয়ার সমর্থনে। তাহলে তাসনিম খলিল বলি বা অন্য যাদের কথাই বলি না কেন আমরা, এরা সবাই আসলে আমাদেরকে বোগাস যুক্তিতর্ক দিচ্ছে। আমি পিনাকির বেশি প্রশংসা করছি মনে হচ্ছে, আমার কথাটা খুবই যৌক্তিক। আপনি খুঁজে বের করুন পিনাকি ভট্টাচার্যের কোন যুক্তির এগেনস্টে আপনি চ্যালেঞ্জ দিতে পারেন। তাহলে আমি সবসময় আমার ভালো লাগে সাদাকে সাদা, কালোকে কালা। পিনাকি ভট্টাচার্য যদি ভুল থাকে আমি সেটি বলবো, আমার সেটাই ভালো লাগে, সত্যটাই আপনাদেরকে বলবো। কখনোই জানা স্বার্থে, ভুল হতে পারে, জানা স্বার্থে আপনাদেরকে ভুল ইনফরমেশন দিব, মিথ্যা তথ্য দিয়ে নিজেকে কথাকে উপরে রাখবো, সেটি আমার করতে ভালো লাগে না। সত্যই শেষ কথা। তবে এই যে বিএনপিতে কু হবে, যে ব্যাপারটি বললাম, কু হবার সম্ভাবনা, কু কিভাবে হয়, একজন সেনাপ্রধান কিভাবে কু করে, তার আশেপাশে জেনারেল, ডিজিএফআই, তারপরে আপনার ধরেন এনএসআই, এমটিআই, যে গোয়েন্দা সংস্থাগুলো আছে সবখানে নিজের লোক বসিয়ে তাদেরকে ব্যবহার করে সে ক্ষমতা নেয়, কু করে। ঠিক একইভাবে বিএনপি কু করবে। বিএনপির ভিতরে কু হবে কিভাবে? 1 নম্বর কু হলো তারেক রহমান দেশে আসতে পারছে না। দ্বিতীয়ত হলো মির্জা ফখরুল এমনভাবে নিজের অবস্থান তৈরি করেছে, ইউরোপ প্রধানমন্ত্রী হবার ক্ষেত্রে তারেক রহমানকে মেনে নিচ্ছে না, ভারত তারেক রহমানকে, খালেদা জিয়াকে মেনে নিচ্ছে না। কিন্তু মির্জা ফখরুলের ব্যাপারে তারা ইতিমধ্যে বক্তব্য দিয়েছে, মির্জা ফখরুল প্রধানমন্ত্রী হলে তাদের তেমন একটা আপত্তি করার থাকবে না। এই লক্ষ্যকে সামনে রেখেই কুটা এগিয়ে গিয়েছে। যেমন বিএনপির স্থায়ী কমিটির ভিতরে সবগুলোকে ভারতপন্থী বানিয়ে ফেলেছে। আপনার গয়েশ্বর চন্দ্র রায়, তারপরে আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি দেখবেন সব ভারতপন্থী হয়ে গিয়েছে।
এখন এরা যদি একটি স্থায়ী কমিটির বৈঠক করে ঘোষণা করে, স্থায়ী কমিটির লোকেরাই তো করবে, ঘোষণা করে যে তারেক রহমান এখন আর চেয়ারপারসন নয়, খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নয়, তারেক রহমান বিকল্প চেয়ারপারসন বা অল্টারনেটিভ চেয়ারপারসন নয়, বা সহকারী চেয়ারপারসন নয়, তাহলে তারা তো আর থাকছে না, ফখরুল থাকবে প্রধান এবং সারা পৃথিবী তাকে সমর্থন দিবে। এভাবেই বিএনপিতে কু হবার সম্ভাবনা থাকবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।